নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি স্বাগতা। এসো গল্প শোনাই চ্যানেলের আজকের গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভৌতিক গল্প অনুসরণ, রচনায় মানবেন্দ্র পাল। শিয়ালদা থেকে নৈহাটি রানাঘাটের দিকে যেতে কয়েকটা স্টেশনের পর সোদপুর। রাত প্রায় 10টা। একটা ফ্ল্যাটে একজন মহিলা দুশ্চিন্তায় ছটফট করছেন। এখনও তার স্বামী ফেরেননি। মহিলাটির স্বামী কলকাতায় একটি কলেজের প্রফেসর। সোদপুর থেকে কলকাতায় রোজই যাতায়াত করেন, ফিরে আসেন সন্ধ্যের মধ্যেই। আজ একটা মিটিং ছিল বিকেলে। তা হোক, মিটিং আর কতক্ষণ চলে? এতক্ষণে ফিরে আসা উচিত ছিল। অনেকে আছেন যারা কাজের পরও বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেন। ইনি কিন্তু সেরকম নন। নিজের কাজটুকু আর পড়াশোনা নিয়ে থাকেন। সেই মানুষ এত রাত পর্যন্ত কি করছেন? ট্রেনেরও গণ্ডগোল নেই, কলকাতাতেও কোনো হাঙ্গামা হয়নি। টিভির খবরে তাহলে জানা যেত। মহিলাটির কেমন যেন ভয় করতে লাগলো। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এমনি সময়ে একটা রিকশা এসে দাঁড়ালো। মহিলা জানলার কাছে ছুটে এলেন। উনি কি তবে রিকশা করে ফিরলেন? তা তো কথা নয়। বাড়ি থেকে স্টেশনে হেঁটে আসতে বড় জোর 10 মিনিট। মহিলাটি এক বুক উৎকণ্ঠা নিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইলেন। কলকাতায় মিটিং সেরে অধ্যাপক সুশান্ত ভট্টাচার্য সোদপুর ফেরার জন্যে যখন শিয়ালদা স্টেশনে এলেন, তখন সন্ধে 7টা বেজে 15 মিনিট। ভাগ্য ভালো, সঙ্গে সঙ্গে নৈহাটি লোকালটা পেয়ে গেলেন। বেজায় ভিড়, তবে এ ভিড় তার গা সওয়া। রোজই তো তাকে শিয়ালদা সোদপুর করতে হয়। কিছু একটা ভাবতে ভাবতে চলেছিলেন। সম্ভবত মিটিংয়ের কথাই ভাবছিলেন। কয়েকটা স্টেশন যাবার পর তিনি নেমে পড়লেন। প্ল্যাটফর্মে পা রাখতেই হঠাৎ তার মাথাটা কীরকম ঝিমঝিম করে উঠল। তা সে মুহূর্তের জন্যে। সঙ্গে সঙ্গেই বুঝলেন ভুল করে সোদপুরের আগের স্টেশন আগরপাড়ায় নেমে পড়েছেন। তিনি তাড়াতাড়ি আবার ট্রেনে উঠতে গেলেন, কিন্তু ট্রেনটা তখন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তিনি বোকার মতো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিজের মনেই খানিকটা হাসলেন। মনে মনে নিজেকে ধিক্কার দিলেন। দেখো কাণ্ড, রোজ দুবেলা এই লাইনে যাতায়াত করি, আর আজ কি না নিজের স্টেশনটাকেও ভুল হলো। এরপরেই তার দ্বিতীয় ভুল। তিনি যদি একটু অপেক্ষা করে পরের ট্রেনে সোদপুর যেতেন, তাহলে হয়তো সেই সাংঘাতিক ঘটনাটা ঘটতো না। তিনি ঠিক করলেন পরের ট্রেনের জন্য হাঁ করে বসে না থেকে লাইন ধরে হাঁটবেন। সোদপুর তো পরের স্টেশন, কতটুকুই বা পথ। তার মতো বুদ্ধিমান লোকের একথাটা একবারও মনে হলো না যে এই অন্ধকারে লাইন ধরে হাঁটাটা কতখানি বিপজ্জনক। সুশান্তবাবু হাঁটতে শুরু করলেন। ঘড়িতে তখন 8টা বাজে। তিনি লাইনের পাশ দিয়ে হাঁটছেন অন্যমনস্কভাবে। এলোমেলো কত রকমের চিন্তা। তিনি যেখান দিয়ে হাঁটছেন তার ডান দিকে মাঠ, বাঁ দিকে ঝোপ, ঝোপের পাশেই লাইন। একসময় তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন। সামনে আর রাস্তা বলে কিছু নেই, একটা জলা। কিন্তু রেল লাইনটা কোথায় গেল? তিনি ঘাড় ঘুরিয়ে দেখলেন, না, লাইনের চিহ্ন মাত্র নেই। এই মরেছে, এবার যাবেন কোথা দিয়ে? তখন চারদিক অন্ধকার হয়ে গেছে। আকাশে তারা ফুটেছে। হাতে টর্চও নেই যে পথ খুঁজে বের করবেন। এতক্ষণে খেয়াল হলো, এই যে তিনি লাইন ধরে সোদপুরের দিকে হাঁটছিলেন, এর মধ্যে একটি ট্রেনও যেতে দেখেননি। আশ্চর্য! যাক, ওসব ভেবে এখন আর লাভ নেই। এখন কোনো রকমে সোদপুর পৌঁছতে হবে। রাত হয়ে যাচ্ছে। কিন্তু কোথা দিয়ে যাবেন? পথ তো নেই। কাউকে যে জিজ্ঞেস করবেন এমন একটি লোকও নেই। এমনি সময় তার চোখ পড়ল জলার দিকে। কেউ যেন বসে আছে। গায়ে একটা সাদা চাদর জড়ানো।
তিনি সাগ্রহে এগিয়ে গেলেন। হ্যাঁ, সত্যি একজন জলার ধারে মাথা নিচু করে বসে আছে। তার বসার ভঙ্গি দেখে মনে হলো লোকটার খুব দুঃখ, আর মাথা নিচু করে কিছু ভাবছে। সুশান্তবাবুর পায়ের শব্দ পেয়ে লোকটা তাড়াতাড়ি উঠে চলে যাচ্ছিল। সুশান্তবাবু চেঁচিয়ে ডাকলেন, এই যে, ও ভাই। মানুষটা দাঁড়িয়ে পড়ল। সোদপুর যাব কোন দিকে? মানুষটা কোনো কথা বলল না, শুধু ইশারায় তাকে অনুসরণ করতে বলল। যাক, তবু একজন সঙ্গী পাওয়া গেল। সুশান্তবাবু লোকটার পিছু পিছু হাঁটতে লাগলেন। অন্ধকার রাত, মাথার ওপর শুধু মিটিমিটি তারা, দুধারে ঢোলকলমি আর বনতুলসীর ছোপ। ঝিঝি ডাকছে। 10 হাত দূরে চাদর জড়ানো লম্বা মানুষটা এগিয়ে চলেছে, মুখে কথা নেই। সুশান্তবাবু ভাবেন, লোকটা কথা বলে না কেন? সংকোচ? পাশাপাশি গেলে তো তবু 2-4টে কথা বলতে বলতে যাওয়া যায়। ও ভাই, একটু আসতে চলো না, দুটো কথা বলি। এটা কোন জায়গা? লোকটা শুধু ঘাড় বেঁকিয়ে সুশান্তবাবুকে দেখল। কোনো উত্তর তো দিলই না, বরঞ্চ আরও জোরে হাঁটতে লাগলো। লোকটা তো খুব রসিক আছে, ও কি আমায় ভয় দেখাতে চায়? মনে মনে বললেন সুশান্তবাবু। তারপর তিনিও জোরে জোরে হাঁটতে লাগলেন লোকটাকে ধরবার জন্যে। ওকে তো ধরতেই হবে, নইলে এই অন্ধকারে কিছুতেই পথ খুঁজে পাবেন না। একসময় মনে হলো লোকটা নেই, কিন্তু না, ওই তো লোকটা হনহন করে চলেছে। ওই যে অন্ধকারে ওর গায়ের সাদা চাদরটা দেখা যাচ্ছে, আর কিছু নয়, শুধু চাদর জড়ানো লম্বা একটা মূর্তি দ্রুত থেকে দ্রুততর গতিতে এগিয়ে চলেছে। ও ভাই, একটু আস্তে হাঁটো, আমি পিছিয়ে পড়ছি। লোকটা তবুও ফিরে তাকালো না। মনে হলো লোকটা যেন সুশান্তবাবুকে এড়িয়ে যেতে চাইছে, পালিয়ে যেতে চাইছে। লোকটা কি তবে চোর ডাকাত? কে জানে বাবা। তারপর এক সময়ে লোকটাকে আর পাওয়া গেল না, যেন হাওয়ায় মিলিয়ে গেল। সুশান্তবাবু দাঁড়িয়ে পড়লেন। একবার নিজেকেই যেন ঠাট্টা করে বললেন, কি সুশান্তবাবু, ভূত দেখছো না তো? পরক্ষণেই নিজের মনে হাসলেন। হ্যাঁ, সন্ধে রাতে বেলঘরিয়া আগরপাড়া সোদপুর অঞ্চলে ভূত। কিন্তু এ কোথায় এলেন তিনি? ডান দিকে ছোট ছোট জলা আর মাঠ, বাঁ দিকে আমবাগান আর বাঁশঝাড়। অন্ধকারে অতি কষ্টে তিনি ঘড়ির দিকে নজর করলেন। রাত 9টা। তিনি অবাক হলেন, এতক্ষণ ধরে হেঁটেছেন, শেষ পর্যন্ত এত হেঁটে কোথায় এসে পড়লেন? এতক্ষণে তিনি ভয় পেলেন। চোর ডাকাত, খুনে ছিনতাইবাজ বা ভূতটুতের ভয় নয়, তার ভয় এইভাবেই কি সারা রাত একটা জলা আর মাঠের ধারে দাঁড়িয়ে থাকতে হবে? এমনি সময়ে কাছেই যেন ট্রেনের শব্দ শুনতে পেলেন। দূর থেকে শব্দটা এগিয়ে এসে মাটি কাঁপিয়ে পিছনের দিকে মিলিয়ে গেল। ট্রেনের শব্দ সারা জীবন ধরে অনেক শুনেছেন, কিন্তু কখনো এত ভালো লাগেনি। তিনি ধরে নিলেন নিশ্চয়ই খুব কাছে রেল লাইন আছে, নিশ্চয়ই ওই আমবাগানটার পিছনে। তখনই তিনি পড়িমড়ি করে ছুটলেন। পরনের কাপড় ধুলোয় কাদায় একসা, কাঁটা গাছের খোঁচায় খানিকটা ছিঁড়েও গেছে। সেই অবস্থাতেই তিনি লাইনের দিকে ছুটতে লাগলেন। লাইনটা পেয়ে গেলে আর ভাবনা নেই। আপ ডাউন 2টি লাইন চলে গেছে সমান্তরালভাবে। অন্ধকারেও ঝকঝক করছে লাইন। তিনি লাইনের ওপর এসে দাঁড়ালেন, দুদিকে তাকালেন, কিন্তু স্টেশনের কোনো চিহ্নই দেখতে পেলেন না। তবু তিনি লাইন ধরে হাঁটতে লাগলেন। অল্প দূর এগোতেই লাইনের ওপর সাদা মতো কি একটা পড়ে আছে দেখলেন। ওটা আবার কি? ভাবতে ভাবতে আরও 2 পা এগোতেই তিনি ছিটকে 2 পা পিছিয়ে এলেন। সাদা চাদর জড়ানো একটা দেহ লাইনের ওপর, আর মুন্ডুটা পড়ে আছে লাইনের বাইরে।
এই ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্রই সুশান্তবাবু ভয়ে চিৎকার করে উঠলেন। তার চিৎকার বাতাসে মিশে যেতে না যেতেই লাইনের পাশ থেকে বিকট একটা শব্দ, সেটা অট্টহাসি না হুঙ্কার বোঝা গেল না। রাতের স্তব্ধতা খান খান করে উত্তর থেকে দক্ষিণের আকাশের দিকে ধেয়ে গেল। সুশান্তবাবু আর দাঁড়াতে পারলেন না। কে আছো বাঁচাও বলে লাইনের ধারে বসে পড়লেন। এই সময় কয়েকজন রেলের কর্মী লাইন ধরে আসছিল। চিৎকার শুনে তারা ছুটে এলো। তাদের হাতে টর্চ। সুশান্তবাবুকে তারা উদ্ধার করলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনল। তারপর একজন জিজ্ঞেস করলো, কোনখানে লোকটা শুয়ে আছে? শুয়ে কি? লোকটা লাইনে মাথা দিয়েছিল, দুটুকরো হয়ে গেছে, একদিকে ধর আর একদিকে মাথা, কাঁপা কাঁপা গলায় বললেন সুশান্তবাবু। বলেন কি? কোথায়? ওই তো, বলে সুশান্তবাবু আঙুল দিয়ে জায়গাটা দেখাতে গিয়ে থমকে গেলেন। লোকগুলো লাইনের চারিদিকে টর্চের আলো ফেলে তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও কিছু দেখতে পেল না। শুধু দেখা গেল যেখানে তারা দাঁড়িয়েছিল ঠিক তার পাশের ঝোপে একটা সাদা ধুলোয় মলিন চাদর পড়ে আছে। একমাত্র সুশান্তবাবু ছাড়া আর কেউই চাদরটার গুরুত্ব দিল না। সুশান্তবাবুই বিস্ফারিত চোখে চাদরটা দেখলেন, কিন্তু কাউকে কিছু বললেন না। লোকগুলো সুশান্তবাবুর কথা কিছু বুঝতে পারল না। তারা মনে করে নিল যে কারণেই হোক সুশান্তবাবুর কিছু গোলমাল হয়ে গিয়েছিল। সুশান্তবাবু একটু ধাতস্থ হয়ে জিজ্ঞেস করলেন, এখান থেকে সোদপুর স্টেশন কত দূর? তারা বলল, আপনি উল্টো দিকে চলে এসেছেন, একটু এগোলেই বেলঘরিয়া। লোকগুলি সুশান্তবাবুকে সঙ্গে করে বেলঘরিয়া স্টেশনে পৌঁছে দিল। সুশান্তবাবু হাঁপ ছেড়ে বাঁচলেন। যাক, তবু একটা স্টেশনে এসে পৌঁছেছেন। আবার ট্রেনে উঠতে হবে, আবার একটা স্টেশন আগরপাড়া, তারপর সোদপুর। কিন্তু সেই রাত 8টা থেকে এখন এই পৌনে 10টা পর্যন্ত এই যেসব ঘটনা ঘটে গেল, এর মানে তাহলে কি? সুশান্তবাবু ব্যাপারটা চিন্তা করতে লাগলেন, কিন্তু কিছুই বুঝে উঠতে পারলেন না। শেষ হলো মানবেন্দ্র পালের লেখা ভৌতিক গল্প অনুসরণ। গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আপনার বন্ধু পরিচিতজনদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর বিভিন্ন স্বাদের বাংলা গল্প ও উপন্যাস শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। নতুন একটি গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। সবাই ভালো থাকবেন। নমস্কার।